একটা মজার তথ্য দিয়ে এই ভিডিওটা শুরু করতে চাই। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিদেশি কোচ শিরোপা জেতাতে পারেননি। এবং এই বিশ্বকাপে আপনি হয়তো মনে করতে পারেন ইংল্যান্ডের কোচ টমাস তুখেল, অথবা আমরা যদি আরও বড় দলগুলোর কথা বলি, পর্তুগালে আছে একজন বিদেশি কোচ রবার্তো মার্তিনেজ। কিন্তু বিদেশি কোচের কথা বললেই যে দলের নাম সবার আগে আসবে সেটা হচ্ছে ব্রাজিল, এবং কোচের নাম হচ্ছে কার্লো অ্যানচেলোত্তি। এবং আনচেলত্তির সামনে ব্রাজিলের সেই হেক্সা মিশন এবার অপেক্ষা করছে, এবং এই আনচেলত্তির জন্য অনেক দিন অপেক্ষা করছিল ব্রাজিল। এবং এই ব্রাজিল অনেক দিন শিরোপা জেতে না, সেই 2002 সালের পর এক একটা বিশ্বকাপে তাদের অপেক্ষা কেবল দীর্ঘায়িত হয়েছে, কিন্তু প্রতিবারই তারা বাদ পড়ে গেছে, এবং প্রতিবারই কোনো না কোনো ইউরোপিয়ান দলের কাছে নক আউটে গিয়ে তারা শেষ পর্যন্ত কপাল পুড়েছে। এবার কি হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ব্রাজিলের ওভারঅল একটু ভাইব নিয়ে আসলে কথা বলা দরকার। যে ব্রাজিলের এবারের বিশ্বকাপের যখন আমরা দল অ্যানালাইসিস করব, তখন ব্রাজিলিয়ান সাপোর্টাররা হয়তো একটু নিরাশই বলা যায় তাদের যে ওভারঅল যে বডি ল্যাঙ্গুয়েজটা, কারণ এবার তাদেরকে সেই অর্থে নাকি সেরকম ফেভারিট বলা যাচ্ছে না। কিন্তু আমরা যদি একটু ইতিহাস মনে করি, ব্রাজিল যখন ফেভারিট ছিল না তখনও কিন্তু ভালো খেলেছে। 2002 বিশ্বকাপে তাদের অবশ্যই রোনালদো, রিভালদো বা সেই সময় রোনালদিনোর মতো প্লেয়ার ছিল, কিন্তু হট ফেভারিট তারা আসলে সেবার ছিল না, কিন্তু সেবার তারা ঠিকই জিতেছিল। এবারে তাদের চেয়ে হয়তো অনেকগুলো দলকে এগিয়ে রাখতে হবে কাগজে কলমে, কিন্তু ব্রাজিলের দলটা কি একেবারে ফেলে দেওয়ার মতো? ব্রাজিলের স্কোয়াডের অ্যানচেলোত্তি অ্যানাউন্স করার পরে সবচেয়ে বড় আলোচনা ছিল নেইমারকে নিয়ে, তিনি আছেন, কিন্তু বাকিদের আসলে কি অবস্থা? ব্রাজিলের এই স্কোয়াড আসলে কতটা ব্যালেন্স? সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে। আপনারা এই মুহূর্তে ব্রাজিলের স্কোয়াডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখান থেকে একটা ব্যাপার মোটামুটি পরিষ্কার, যে ব্রাজিলের এই স্কোয়াডে চমকের আসলে অভাব নেই। আপনারা যদি চমকের কথা যদি আমরা গোলকিপার দিয়ে শুরু করতে চাই, তাহলে সেখানে অবশ্য খুব বেশি নেই। ওয়েভারটনকে নেওয়া নিয়ে একটু আপনার খটকা লাগতে পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে তিনি হয়তো থার্ড চয়েস কিপার। এর আগে এলিসন এবং এডারসন আছেন। এডারসনের রিসেন্ট ফর্মও যদিও ভালো না, এবং এলিসন ইনজুরি থেকে ফিরছেন মাত্রই, কতটা ফিট হতে পারবেন সেটাও একটা বড় প্রশ্ন। সবচেয়ে বড় প্রবলেম ব্রাজিলের এরপর আসলে তাদের ডিফেন্সে, সেখানে অনেক অনেক প্রবলেম আছে। সবচেয়ে বড় প্রবলেম যদি আমি বলি, সেক্ষেত্রে আসলে দুই ফুলব্যাক অপশনে যারা আছেন তাদের আসলে কেউই প্রুভেন না। সান্দ্রো বা দানিলোর মতো কেউ কেউ আছেন যারা তাদের প্রাইমটা পেছনে ফেলে এসেছেন, যারা আসলে দানিলোর মতো কেউ তাদের নিজেদের ক্লাবেই, ব্রাজিলিয়ান ক্লাবে আসলে রেগুলার প্লেইং টাইম পান না, তাদেরকে আনচেলত্তি রেখেছেন, অথবা বলা ভালো রাখতে বাধ্য হয়েছেন, কারণ তার সামনে সেরকম আসলে অপশনই নেই। রোমার ওয়েসলি রাইট ব্যাকে হয়তো ভালো একটা অপশন হতে পারেন, তিনি মোটামুটি ভালো ফর্মে আছেন ক্লাবে, কিন্তু এর বাইরে ব্রাজিলের আসলে ভালো অপশন কই? বরং সেন্ট্রাল ডিফেন্সের ব্রাজিলের বেশ কিছু ভালো অপশন আছে, সেখানে একটা মিস হয়ে গেছে ব্রাজিলের। যদিও তিনি আসলে ব্রাজিলের হয়ে রাইট ব্যাকে খেলেন, মিলিতাও, রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও, তিনি হয়তো একটা ভালো অপশন হতে পারতেন রাইট ব্যাকে, কিন্তু তিনি আসলে নেই। তবে সেন্ট্রাল ডিফেন্সের দুজন যে আছেন, গ্যাব্রিয়াল এবং মার্কিনিউস, দুজনই ভালো ফর্মে আছেন। দুজনেরই ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে একে অন্যের মুখোমুখি। সো সেক্ষেত্রে আসলে বলা যায় যে ব্রাজিল সবচেয়ে ইনফর্ম দুজন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়েই আসলে ওয়ার্ল্ড কাপে আসতে যাচ্ছে। এবং গ্যাব্রিয়েল এবং মার্কিনিউসের কথা যদি আমরা আরেকটু বলি, তারাও আসলে ব্রাজিলে পেয়ার হয়ে খেলেছেন। এর বাইরে তাদের ব্যাকআপ হিসেবে ব্রেমার আছেন। রাইট ব্যাক বা ফুল ব্যাক পজিশনে ইভানেজও মোটামুটি ভার্সেটাইল প্লেয়ার, তিনি যে কোনো পজিশনে খেলতে পারেন। এবং ডগলাস সান্তোস, জেনিথের প্লেয়ার, তিনিও আছেন, যে ডিফেন্সে আসলে তাকে একটা অপশন হিসেবে চিন্তা করতে পারে। তবে ওভারঅল ব্রাজিলের ডিফেন্সকে যদি আমি একটু রেটিং করতে বলি, তাহলে আসলে 10-6 বেশি দেওয়াটা কঠিন, কারণ ফুলব্যাক পজিশনে প্রচুর দুর্বলতা আছে। এখন আমরা একটু মিডফিল্ডে চলে আসতে চাই। মিডফিল্ডে আসলে ব্রাজিল নিয়েছে মাত্র 5 জন প্লেয়ারকে। সেখানে যে দুজন বড় নাম, ব্রুনো গিমারেস এবং কাজেমিরো, তাদের কথাই আগে বলতে হবে। এবং কাজেমিরোর মাঝখানে একটা সিজন খুব খারাপ গেছে, কিন্তু এই সিজনে তিনি আবার দারুণভাবে ব্যাক করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে 3 নম্বর করতে বড় অবদান আছে, অনেকগুলো গোল করেছেন প্রিমিয়ার লিগে তিনি। ব্রুনো গিমারেস নিউক্যাসলের খুবই বড় ভরসা মিডফিল্ডে, এবং আমার মনে হয় ব্রাজিলের ফার্স্ট চয়েস দুজন মিডফিল্ডার নিয়ে কোনো আসলে কথা নেই। এবং এর বাইরে দানিলো বোটাফেগোর সারপ্রাইজিং নাম। সান্টোসের কথা চেলসির বলছিলাম, তিনি থাকতে পারতেন। এর বাইরে
ফাবিনো কিছুটা সারপ্রাইজিং, সৌদি লিগে চলে গেছেন, সেখানে যে খুব ভালো করছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন আছে। তাকে ব্যাকআপ হিসেবে হয়তো চিন্তা করেছেন। লুকাস পাকেতা তিনিও আরেকজন প্লেয়ার যিনি ফ্ল্যামেঙ্গোতে আছেন। এর বাইরে ব্রাজিলের মিডফিল্ডে আরও অনেক অনেক অপশন আসতে পারতো। এডারসন ছিলেন আটালান্টার, বা আরও অনেক প্লেয়ার ছিল। বাট আমার কাছে মনে হয় যে আনচেলত্তি এখানে কিছুটা হয়তো আমার কাছে মনে হয় প্রুভেন প্লেয়ারদেরকে নিতে চেয়েছেন, কিছুটা এক্সপিরিয়েন্সের উপর ভরসা রাখতে চেয়েছেন। বিশেষ করে কাজেমিরো এবং গিমারেস তার খুবই পছন্দের দুজন প্লেয়ার। তাদের সঙ্গে আগেও বিশেষ করে কাজেমিরোর সঙ্গে রিয়াল মাদ্রিদে থাকার সময় কাজ করেছেন। এবং ফরওয়ার্ড লাইনে যদি বলি, সেখানে সবচেয়ে বড় সারপ্রাইজগুলো, সবচেয়ে বড় সারপ্রাইজ অবশ্যই জোয়াও পেদ্রোর না থাকা চেলসির এই সিজনের বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক করেছেন, গোল পেয়েছেন, তার না থাকাটা বড় একটা সারপ্রাইজ। তিনি তাকে না নিয়ে যে নামগুলো নিয়েছে সেখানে আসলে অনেক কথা হতে পারে। ইগোর থিয়াগো ব্রেন্টফোর্ডের 1 বছর আগেও তিনি যদি বলতেন যে ব্রাজিলের হয়ে খেলবেন, অনেকেই হয়তো সে সময় এটা বড় একটা স্বপ্নের কথাই বলতেন। তিনি আছেন, ব্রেন্টফোর্ডের হয়ে ভালো একটা সিজন কাটিয়েছেন। এন্ড্রিক রিয়াল মাদ্রিদের তরুণ প্লেয়ার, মাঝে হারিয়ে যেতে বসছেন, লিওতে গিয়ে তিনি প্লেইং টাইম ফিরে পেয়ে আবারও আনচেলত্তির হয়ে আবার ভালো করেছেন। আনচেলত্তি আসলে আমরা যেটা বুঝতে পেরেছি যে লাস্ট যে কয়েকটা ম্যাচ হয়েছে সেখান থেকে তিনি আসলে যখন জোয়া পেদ্রো ভালো করতে পারেননি, সে কারণে তিনি তাদেরকে কনসিডারেশনে রাখেননি। এই ম্যাচগুলোতে বদলি হিসেবে নেমে এন্ড্রিক বা ইগোর থিয়াগো ভালো করে আসলে তাদের জায়গাটা পাকা করে নিয়েছেন। এর বাইরে বেশ কিছু নাম নিয়ে আসলে সারপ্রাইজ নেই। ম্যাথিয়াস কুনিয়া ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার, খুবই ভালো খেলছেন। রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, লুইস এনরিকে জেনিতের তার থাকাটা হয়তো আপনি প্রশ্ন তুলতে পারেন, তবে তিনিও। আরেকটা ইন্টারেস্টিং প্লেয়ার আমি বলবো রায়ান, বোর্নমাউথের খুবই ইন্টারেস্টিং একটা প্লেয়ার। আমার কাছে মনে হয় এই প্লেয়ার হয়তো গেম টাইম পাবেন না, বোর্নমাউথের হয়ে তিনি খুব ভালো একটা সিজন খেলেছেন এবং আমার কাছে কেন যেন মনে হয় তিনি একটা ক্লাস প্লেয়ার হতে পারেন। বিশেষ করে সাবে যদি নামতে পারেন তাহলে তার ডিফারেন্স মেক করার একটা এবিলিটি থাকে। সো সব কিছু মিলে আমি বলবো আনচেলত্তি কিছুটা ব্যালেন্সের দিকে ঝুঁকেছেন। নেইমারকে তিনি বাদ দেওয়ার সাহস করতে পারেননি বা দিতে চাননি, যদিও ইনজুরির জন্য শেষ পর্যন্ত কী হয় বলা মুশকিল। তবে সেক্ষেত্রে আসলে আরও অনেকগুলো নাম আসতে পারতো প্লেমেকার হিসেবে। তবে নেইমার যদি না থাকেন, কে জানে, জোয়া পেদ্রোর মতো কারো হয়তো ভাগ্য শেষ মুহূর্তে খুলে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আনচেলত্তির ফার্স্ট ইলেভেনটা আসলে কেমন হবে। আমরা যদি একটু এই মুহূর্তে স্ক্রিনে ব্রাজিলের ফরমেশনটা দেখতে পাই, তাহলে আসলে দেখতে পাবো যে ব্রাজিল আসলে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার ওভাবে নেই। ম্যাথিয়াস কুনিয়া তিনি ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যে পজিশনে খেলেন সেটাকে আসলে লেফট সেন্ট্রিক ফরওয়ার্ড বলা যায়। কিছুটা নাম্বার 9 এবং নাম্বার 10-এর একটা হাইব্রিড পজিশন, যদিও ব্রাজিলের সেই পজিশনে তাকে খেলতে হবে স্ট্রাইকার হিসেবে। এখানে আমি যেটা বলবো যে ব্রাজিলের একটা বড় মিস হতে যাচ্ছে আসলে এস্তেভাও। ইনজুরির জন্য তিনি থাকতে পারেননি। রদ্রিগো থাকতে পারতেন, তিনিও থাকতে পারেননি। তবে শেষ পর্যন্ত ম্যাথিয়াস কুনিয়ার 11-এ থাকার কথা। ভিনি জুনিয়র লেফটে খেলবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। রাইটে যেমন রাফিনহার খেলা নিয়েও ডাউট নেই। সেন্ট্রালে হয়তো নেইমারকে আমরা দেখতে পাবো যদি তিনি ফিট থাকেন, এবং মিডফিল্ডে যে দুইজন প্লেয়ার কাজিমির এবং ব্রুনো গিমেরেস তারা খেলবেন। এর নিচে গ্যাব্রিয়াল, মার্কিনিওস, দানিল এবং সান্দ্রো তো আছেনই। ব্রাজিলের জন্য ইন্টারেস্টিং ব্যাপার হবে যে নেইমার যদি খেলতে পারেন, ম্যাথিয়াস কুনিয়ের সঙ্গে তিনি আসলে কীভাবে কম্বিনেশন করতে পারবেন, কারণ কুনিয়া কিছুটা নিচে নেমে খেলতে পছন্দ করেন, নেইমার কিছুটা উপরে উঠতে চান। নেইমার আসলে আউট অ্যান্ড আউট প্লেমেকার নন বা ফরওয়ার্ড নন, যদিও হয়তো একটু বয়সের কারণে একটু নিচের দিকে তার খেলাটা পছন্দ করবে। এখন ব্রাজিলের জন্য সবচেয়ে বড় প্রবলেম হবে আসলে তাদের যে ফরওয়ার্ড 4 জন আছে তাদের ট্র্যাক ব্যাক করার টেন্ডেন্সিটা তুলনামূলকভাবে সবারই কম। ভিনিসিয়াস জুনিয়র কিছুটা রিয়াল মাদ্রিদে করেন, রাফিনাও বার্সায় করেন, কিন্তু সেটা আসলে কতটা যথেষ্ট সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠতে পারে, কারণ খুব হার্ড ওয়ার্কিং প্লেয়ার নেই। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি সেক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারতেন, কিন্তু ভিনি জুনিয়রই আগে প্রেফারেন্স পাবেন। সেক্ষেত্রে কাজেমির এবং গিমারেসকে বড় একটা জায়গা কভার করতে হবে, যদিও তারা দুজনেই এই কাজটা করেন। কাজেমিরো এয়ারে খুব ভালো, এটা একটা বাড়তি সুবিধা দেবে ব্রাজিলকে। এবং 4-2-3-1 পজিশনে হয়তো ব্রাজিল শেষ পর্যন্ত খেলবে। এখন সান্দ্রো এবং ড্যানিলের মতো ফুলব্যাক নিয়ে ব্রাজিল কতটা আউট অ্যান্ড আউট মানে ফুলব্যাকদেরকে নিয়ে অ্যাটাকিং পজিশনে যেতে পারবে সেটা নিয়ে একটা বড় ডাউট আছে। এখানে যদি ওয়েজলি খেলেন সেক্ষেত্রে তিনি খুবই অ্যাটাকিং একজন প্লেয়ার, তাকে নিয়ে হয়তো ব্রাজিল কিছুটা এক্সপেরিমেন্ট করতে পারে। বাট ব্রাজিলের জন্য এই টিমের সবচেয়ে বড় আমি বলবো ট্যাকটিক্যাল যে ডিলেমাটা আনচেলত্তি ফেস করবেন সেটা হচ্ছে নেইমারকে তিনি আদৌ খেলাবেন কিনা বা লাস্টের দিকে নামাবেন কিনা। এমনও হতে পারে চোটার জন্য নেইমার হয়তো সাবে নামতে পারেন, সেক্ষেত্রে পাকেদের মতো কেউ হয়তো স্টার্টিং 11-এ যাত্রা শুরু করতে পারেন। এর বাইরে আমি বলবো রায়ান বা হেনড্রিক অথবা ইগোর থিয়াগো তারা মূলত সাব পজিশনে আমার মনে হয় খেলবেন, যদি না মেইন টিমের কেউ ইনজুর্ড হন। তারাও ভালো প্লেয়ার, কিন্তু ওভারঅল ব্রাজিলের যে বড় নামের যে ব্যাপারগুলো আমরা যদি বলি সেক্ষেত্রে এই নামগুলোর কিছুটা অবশ্যই অভাব আছে এই টিমে। এখন ব্রাজিল সাপোর্টাররা আসলে বলতে পারেন যে এই দলটা তাদের জন্য খুব একটা পছন্দের হয়নি। আমরা ব্রাজিলের স্কোয়াড নিয়ে যে অবিশ্বাস্য রকমের মাতামাতি সেটা দেখেছি। নেইমার একরকম কেঁদেই ফেলেছেন, তার দলে থাকা নিয়ে অনেক রকম কথা হচ্ছিল।
শেষ পর্যন্ত নেইমার আছেন এবং আমি সব কিছু মিলে বলবো এটা খুবই ভালো একটা ডিসিশন হয়েছে। কারণ ব্রাজিলের যত বড় নামই আসুক না কেন, সত্যি কথা হচ্ছে এখন পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র বা রাফিনহারা ব্রাজিলের হয়ে কেউ সেভাবে নিজেদেরকে ডেলিভার করতে পারেনি। কোপাতে ব্রাজিল ভালো করেনি, লাস্ট ওয়ার্ল্ড কাপে নেইমারই বরং কিছুটা দুর্দান্ত কিছু মুহূর্তের জন্ম দিয়েছিলেন ক্রোয়েশিয়ার সঙ্গে, সেই গোলটির কথা হয়তো অনেকেরই মনে থাকবে। নেইমারকে ব্রাজিলের দরকার, নেইমার যদি লাস্টে নেমে খেলতে পারেন তাকেও সেই জন্য দরকার। এবং সব কিছু মিলে নেইমার এখনও ব্রাজিলের সবচেয়ে বড় আমরা যদি বলি বিজ্ঞাপন, এবং এই দলের ব্রাজিলের হয়ে ব্রাজিল কতটা সামনে যেতে পারবে সেটা অনেকটাই ডিপেন্ড করছে আসলে নেইমার যদি খেলতে পারেন সেটার উপর। এবং আমি যদি প্রেডিকশন করতে বলি, হ্যাঁ ব্রাজিলের পক্ষে আপনি অবশ্যই বাজি ধরবেন না, ব্রাজিলের পক্ষে বাজি ধরাটাও আসলে কঠিন, ব্রাজিল সাপোর্টারাই হয়তো ধরতে চাইবেন না। কিন্তু আমরা যদি একটু অ্যানালিসিস করি ব্রাজিলের গ্রুপটা, যে ব্রাজিলের গ্রুপে আসলে খুব বেশি কঠিন প্রতিপক্ষ আমি বলবো সেরকম নেই। স্কটল্যান্ড বা হাইতি বা যারা আছে তারা আসলে আমার কাছে মনে হয় না যে ব্রাজিলের জন্য গ্রুপ পর্ব কোনো বাধা হবে। নকআউটে ব্রাজিলের অবশ্যই কঠিন অনেক প্রতিপক্ষ থাকবে, কিন্তু তারপরও আমি বলবো ব্রাজিলের অ্যাটলিস্ট কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া উচিত। সেমিফাইনালে ব্রাজিলের যদি আর্জেন্টিনা যায় সেক্ষেত্রে আর্জেন্টিনা একটা প্রতিপক্ষ হতে পারে, কোয়ার্টার ফাইনাল হয়তো ইংল্যান্ড প্রতিপক্ষ হতে পারে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় ব্রাজিল অ্যানচেলত্তি এই প্লেয়ারদেরকে অনেকে খুব ভালোভাবে চিনেন, বিশেষ করে ভিনি জুনিয়র, কাজিমিরো, এরা তার সঙ্গে রেগুলার খেলেছেন। তিনি যদি ব্রাজিলের প্লেয়ারদের থেকে বেস্ট এনে ফেলতে পারেন তাহলে আমি বলবো ব্রাজিলের কাছ থেকে খুব আনএক্সপেক্টেড কিছু হয়েও যেতে পারে। এবং আমরা যদি মনে করি আর কি যে আর্সেনালের সঙ্গে যদি একটু মেলাই, আর্সেনাল সর্বশেষ 2004 সালে প্রিমিয়ার লিগ জিতেছিল, 22 বছর পর আবার জিতেছে, এবং ব্রাজিলও তার 2 বছর আগে 2002 সালে বিশ্বকাপ জিতেছিল। এবং আর্সেনালের এই দলেরই গ্যাব্রিয়েল ব্রাজিলও আছেন, এবং ব্রাজিল হয়তো আশা করবে আর্সেনালের মতো কিছু তাদের ভাগ্যে যেন হয়, অবশেষে তাদের সেই স্বপ্নের হেক্সাটি যেন তারা পায়। এবং সেটা এখন পর্যন্ত হয়তো অনেক বড় কল্পনা মনে হচ্ছে, কিন্তু আনচেলত্তি এবং তার পছন্দের প্লেয়ারদেরকে যদি তিনি বেস্ট 11-এ খেলাতে পারেন সেটা অসম্ভব নয়, হয়েও হয়ে যেতে পারে। ব্রাজিল সাপোর্টার আমার মনে হয় আশায় বুক বাঁধা উচিত, দেখা যাক না কি হয়। স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই, এবং সেই স্বপ্ন যদি সত্যি হয় তাহলে ব্রাজিল পেয়ে যেতে পারে তাদের সেই স্বপ্নের হেক্সা। এবং ব্রাজিলের পর আবারও কোনো বড় দলের অ্যানালাইসিস নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।